এই যে ইরানের জাতীয়তাবাদী চেতনা, ইরানের সমাজ সংস্কৃতির চেতনা, ইরানের ইসলামী বিপ্লবের চেতনা, এ সমস্ত সবকিছুর পেছনে সবচেয়ে বড় চেতনা যেটা, সেটা হচ্ছে শিয়া মাযহাবের চেতনা এবং কারবালার চেতনা। বড় বড় শক্তিকে ইরান তার পাশে টেনেছে এবং এখন তারা ইরানের ভাষায় কথা বলে। জি। যেমন চীন, রাশিয়া, ফ্রান্সের মতো দেশ। তারা বিপ্লবের প্রথম দিনেই বুঝেছিল অথবা আগেই বুঝেছিল যে এই বিপ্লব করার পরিণামটা যা হবে সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, এই দুটো শক্তিকে অ্যাট দ্য সেম টাইম লাস্ট পর্যন্ত মোকাবেলা করতে করতে হবে। হবে। ইরানের সামরিক শক্তি সম্পর্কে তাদের ভীষণভাবে আন্ডার এস্টিমেশন ছিল, আন্ডার এস্টিমেট করেছে ইরানের সামরিক শক্তিকে। তারা সবসময় মনে করেছে যে আমেরিকা এবং ইসরায়েল, তাদের যে প্রযুক্তি, তাদের যে টেকনোলজি, এর বাইরে পৃথিবীতে আর কি থাকতে পারে। যদি সিরাজুল ইসলাম বলছিলাম দীর্ঘদিন তেহরানে আপনি রেডিও তেহরানের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেহেতু সেক্ষেত্রে তেহরান বা ইরানের সমস্ত খবরাখবর নিশ্চয়ই আপনার নখদর্পে অনেক কিছু বলা যায়। যেটা বলছেন যে ভাই বলছেন একটু করে যে ইরানের জাগ্রত জনতার যে একটা শক্তির কথা তিনি বলছেন, কি জাগ্রত জনতার শক্তির সাথে কি আপনি মনে করেন ইরানের যে সামরিক শক্তি সেটা কি ঐক্য হয়েছিল, তার কারণে ইরান এমন এমন মারমুখী একটা আচরণ করতে পারছে? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিন্স ভাই। প্রিন্স ভাইয়ের মতো বিদগ্ধ আলোচকের পাশে বসে কথা বলা, এটা অনেকটা দুঃসাহসের ব্যাপার, তারপরেও ডেকেছেন, এজন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল এসের যারা দেখছেন এবং এর সাথে যারা কলা কৌশল আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি যে কথা বললেন যে জাগ্রত জনতার সাথে সামরিক শক্তির একটা ঐক্য হয়েছে কিনা, ডেফিনেটলি ঐক্য তো হয়েছেই। এবং এখানে আসলে ব্যাপারটা এরকম যে সামরিক শক্তি বড় নাকি জনতার যে জাগ্রত জনতার শক্তি এইটা বড়, আসলে দুটোই সমান তালে, কাকে রেখে কাকে বলবেন, মানে কে কার অলংকার, এইরকম একটা ব্যাপার হয়েছে। সেক্ষেত্রে প্রিন্স ভাই যেটা বলছিলেন, এবং ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু বা আইপ্যাক, ইহুদিবাদী লবি যেটা, তারপরে সিআইএ, মোসাদ, এদের যে তত্ত্ব বা তাদের যে সামরিক গবেষণা বা তাদের যে আশা প্রত্যাশা ছিল, সেইগুলো যে আসলে ভুল ছিল, তারা সবসময় ভুলভাবে ইরানকে মেজার করেছে, ইরানকে মেপেছে সবসময় ভুলভাবে। কীরকম? এই যে ইরানের জাতীয়তাবাদী যে চেতনাটা, এই চেতনাটাকে তারা বুঝতেই পারেনি, ইগনোর করেছে। ইরানের যে একটু করে আপনাকে সংযুক্ত করি, সেটা হচ্ছে সে যুদ্ধে বা সংঘাতের আগেই আমরা একটা বিশাল বিদ্রোহ দেখেছি ইরানের মধ্যে। বিদ্রোহ না, হ্যাঁ, বিদ্রোহ না, একটা বিক্ষোভ দেখতে পারেন। বিক্ষোভ ছিল, কিন্তু এই বিক্ষোভটা এখন আর মানে শক্তিতে পরিণত হয়েছে সরকারের পক্ষে। আচ্ছা, সেটাও বলবো। আমাকে বলার সুযোগ দেন, আপনি যদি জানতে চান একদম ক্লিয়ারলি আমি বলার চেষ্টা করি। তো এই এই বিষয়গুলো তারা ভুল হিসাব করেছে। আর একটা ভুল হিসাব করেছে ইরানের সামরিক শক্তি সম্পর্কে। ইরানের সামরিক শক্তি সম্পর্কে তাদের ভীষণভাবে আন্ডার এস্টিমেশন ছিল, আন্ডার এস্টিমেট করেছে ইরানের সামরিক শক্তিকে। তারা সবসময় মনে করেছে যে আমেরিকা এবং ইসরায়েল, তাদের যে প্রযুক্তি, তাদের যে টেকনোলজি, এর বাইরে পৃথিবীতে আর কি থাকতে পারে। এবং তারা তো বিশ্বকে ডমিনেট করছে এই দিয়েই। তাদের F-35, F-15, F-18 হর্নেট, F-22 র্যাপটর, এগুলোর সাথে কোনো কিছু চলে? তাদের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, তাদের আব্রাহাম লিঙ্কন, জেরাল্ড আর ফোর্ড, তাদের অ্যাম্ফিবিয়াস জাহাজগুলো, তাদের ট্যাঙ্ক, তাদের কামান, তাদের গোলাবারুদ, তাদের আপনার B-52, B-2, কি নেই তাদের? তাদের গোয়েন্দা সংস্থা সিআইএ, মোসাদ সারা বিশ্বকে ডমিনেট করছে। যখন যাকে খুশি যে জায়গায় যেভাবে হত্যা করতে চাই করে ফেলছে, কোনো ব্যাপার। এগুলো তাদেরকে ডিসপারেট করে তুলেছিল। এবং এই সমস্ত কারণ, এমনকি ইরানের ভেতরেও তো হত্যাকাণ্ড চালিয়েছে। এই সমস্ত করতে করতে তারা চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল আত্মবিশ্বাসের, এবং ওভার এস্টিমেট ছিল তাদের ব্যাপারে যে আমরা সব পারি চাইলেই, আর অ্যাট দ্য সেম টাইম ইরানকে তারা আন্ডার এস্টিমেট করেছে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ইরানের যে শিয়া মাযহাবের যে চেতনাটা, এটা কিন্তু কোনো মতে আপনি ফেলে বাদ রেখে যদি হিসাব করেন ইরানের সমাজকে ভুল করবেন। কারণ ইরানের যে জাতীয়তাবাদী চেতনা, এর পাশাপাশি ইসলামী বিপ্লবের একটা চেতনা, অ্যাট দ্য সেম টাইম এই যে ইরানের জাতীয়তাবাদী চেতনা, ইরানের সমাজ সংস্কৃতির চেতনা, ইরানের ইসলামী বিপ্লবের চেতনা, এ সমস্ত সব কিছুর পেছনে সবচেয়ে বড় চেতনা যেটা, সেটা হচ্ছে শিয়া মাযহাবের চেতনা এবং কারবালার চেতনা। এরা ইমাম হোসেনের যে শাহাদাতের যে ঘটনা কারবালার ময়দানে, এই ঘটনাটাকে ভীষণভাবে সমাজ এবং ব্যক্তি জীবনের সাথে রিলেট করে ফেলেছে মারাত্মকভাবে। যার কারণে এর
যে মানুষ যখন কোনো একটা চেতনায় উজ্জীবিত হয়, আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের কথা বলি, আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের কি ছিল হাতে? অথচ লুঙ্গি পরে, গামছা দিয়ে মাজায় প্যাঁচ মেরে, হাতে লাঠি নিয়ে, একটা ভোঁতা বন্দুক নিয়ে যে যা পেয়েছে তাই নিয়ে শুরু যুদ্ধে নেমে করেছে এবং পড়েছে। মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। যখন একটা মানুষ জাতীয়তাবোধের এই রকম চেতনায় উজ্জীবিত হয়ে যায়, তখন কিন্তু সেই জাতিকে ঠেকানো যায় না। যেহেতু ইরান এইভাবে উজ্জীবিত ছিল এবং 1979 সালে বিপ্লবের পর তারা বিপ্লবের প্রথম দিনেই বুঝেছিল, অথবা আগেই বুঝেছিল, যে এই বিপ্লব করার পরিণামটা যা হবে সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, এই দুটো শক্তিকে অ্যাট দ্য সেম টাইম লাস্ট পর্যন্ত মোকাবেলা করতে করতে হবে। হবে। লাস্ট পর্যন্ত মানে কি? সেই লাস্টটা কবে? 2 দিন পরে, 2 মাস পরে, 2 বছর, 20 বছর, 50 বছর, কতদিন? নোবডি নোজ, বাট লাস্ট পর্যন্ত মোকাবেলা করতেই হবে, এটা জানতো ইরানের নেতারা। এবং এই দূরদর্শী নেতৃত্ব তাদের টার্গেট প্রথমেই ঠিক করে ফেলেছিল। কেমন? তো তাদের টার্গেটে কি? ইরান, আমেরিকা এবং ইসরায়েল তাদের প্রধান দুই প্রতিপক্ষ হবে। এবং ওই সময় এক্সিস্ট করছিল এই দুটো শক্তি ইরানের প্রধান প্রতিপক্ষ। ফলে তারা তাদের শত্রুকে ফাইন্ড আউট করে ফেলেছে, ডিস্টিংগুইশ করে ফেলেছে, চিনে গেছে যে এই আমার শত্রু। অতএব ওই শত্রুকে মোকাবেলার জন্য তার কি করা দরকার, ওই প্রস্তুতিটা নিয়েছে সে একদম বিপ্লবের প্রথম থেকে আজ পর্যন্ত। ফলে যখন তারা, অন দ্য আদার হ্যান্ড, আমেরিকা এবং ইসরায়েল যেহেতু ইরানকে বারবার আন্ডার এস্টিমেট করেছে, তার সামরিক সক্ষমতা থেকে শুরু করে তার সমাজ ব্যবস্থার সমস্ত সব কিছুকে, সেই জায়গায় তারা ভুল জায়গায় ছিল। অন্যদিকে ইরান কিন্তু তার ভেতর দিয়ে তার মতো করে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এবং আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের কোনো রকমের কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে ইরান তার মতো করে, তার মতো স্বাধীনভাবে তার সমস্ত সব কিছু বুঝিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পেরেছে। সাথে সাথে এই দুটো শক্তিকে মোকাবেলা করতে গেলে ভূ রাজনৈতিক এবং কৌশলগত কি কি সংকটের মুখে পড়তে পারে, কি কি বাধার মুখে পড়তে পারে, সেইগুলো ওভারকাম করার জন্য কি কি করা দরকার, তার জন্য সমস্ত সব কিছু করেছে। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কিছু প্রক্সি ফোর্স তৈরি করেছে এবং অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল অ্যারেনাতে বড় বড় শক্তিকে ইরান তার পাশে টেনেছে এবং এখন তারা ইরানের ভাষায় কথা বলে। জি। যেমন চীন, রাশিয়া, ফ্রান্সের মতো দেশ, জি। যারা জাতিসংঘে ভেটো ক্ষমতার অধিকারী, কিন্তু তারা এখন ইরানের সেক্ষেত্রে প্রতি। সেক্ষেত্রে আপনার কি এটা মনে হচ্ছে না মধ্যপ্রাচ্যের দেশগুলো বা মুসলিম বিশ্ব ইরানের পাশে তেমন আসছে না? না, ইরানের পাশে তেমন আসছে না এই কথাটা যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমার মনে হয় যে তারা আমেরিকা এবং ইসরায়েলকে ছাড়ছে না। তার কারণ একটাই, প্রিন্স ভাই প্রথমে মানে সূচনা যে বক্তব্য দিয়ে করেছিলেন, যে আমেরিকা ছাড়া আর কেউ যেন নেই বিশ্বে, আমেরিকা ছাড়া আর ঠিক। কেউ নেই। অতএব আমেরিকা যা বলছে তাই হচ্ছে, তো ঠিক আছে, আমেরিকাই সব। তখন আরব বিশ্বের এই দেশগুলোকে ইরান বারবার মেসেজ দেওয়ার পরেও যখন তারা বুঝতে পারে, কেউ কেউ বুঝেছে, দুই একটা দেশ বুঝেছে, যদি জানতে চান বলতে পারি, যেমন কাতার, ওমান, এরা বুঝেছে। কুয়েত বুঝতে পেরেও তার কোনো ক্ষমতা নেই, কিছু করার নেই, তাকে তার ঘাঁটি, তার মাটি, তার আগে থেকে। জলপথ জি। বন্দর ব্যবহার করতে দিতেই হয়েছে। জি। সেই কারণে আরব দেশগুলো ইরানের পাশে আসতে পারেনি। তবে এই যুদ্ধের ভেতরে একটা জিনিস কিন্তু পরিষ্কার, আপনি যদি বলতে দেন আর 1 মিনিট আমি এখানে বলি, জি, 1 মিনিট। ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে দেখেন, আরব দেশগুলো কিন্তু এখনো পর্যন্ত কেউ সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি সে কথা এবং যুদ্ধ সে করেনি। প্রশ্নটাই করতে চেয়েছিলাম আমি। সেক্ষেত্রে একথা বলা যাবে না যে এরা ইরানের বিরুদ্ধে প্রচন্ডভাবে একাট্টা, এই মুহূর্তে অন্তত একথা বলা যাবে না। আবার আমরা একথাও বলছি না যে এরা যে কেউ আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করছে না, তাও না, কেউ কেউ আছে। বাট আমি এখনো পর্যন্ত এই কথাই বলি যে আরব দেশগুলো এখন পর্যন্ত ইরানের বিপক্ষে প্রচন্ডভাবে অবস্থান নেয়নি, তাহলে এতদিন ওরা ইসরায়েল এবং আমেরিকার পক্ষে যুদ্ধ শুরু করে দিত ইরানের বিরুদ্ধে, সেটা করেনি। সেক্ষেত্রে আমি একটু যাই ইউনিভার্সাল প্রিন্সের কাছে।